ভাবে এটাকে নেবেন এবং সুযোগ দেবেন জানি না। তবে মানুষ মনে করে, আমিও মনে করি যে এই সময়ে, অন্ততপক্ষে এই সময়টাতে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে যদি নিয়োগ প্রদান করা হয় বা নির্বাচিত করা হয়, তাহলে কি মন্দ হবে? এই প্রশ্নটি আপনাদের কাছে রাখছি। অন্ততপক্ষে এই মুহূর্তে এমন একটি শক্ত হাত। কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? বিএনপির মধ্যে যেমন অস্বস্তি, মিডিয়ার ভিত্তি অস্বস্তি, কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি, ডক্টর ইউনূস নাকি মির্জা ফখরুল? যদিও এই দুইজনের মধ্য থেকে একজন হবেন, কিন্তু কে হবেন? ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের যে সৌহার্দ্যপূর্ণ আচরণ আমরা দেখেছি কয়েকদিন আগে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনে, তাদের সাথে যে একটা কম্বিনেশন ছিল, তাদের মধ্যে একটা যে সম্পর্ক ছিল, সেটা গভীর এবং স্বাভাবিক এবং খুবই উচ্ছ্বাসিত। অনেকে ধরে নিচ্ছে যে ডক্টর ইউনূসই হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি, কিন্তু অনেকে আবার মনে করেন না, সেটা হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা একটা আলোচনা শুনবো, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে বাংলাদেশের জন্য কি কাজ হবে। এই ভিডিওতে দুজন মানুষ পাশাপাশি বসেছে, তাদের চেহারাগুলোকে আপনারা দেখেছেন, তাদের মুখের হাসিটুকুকে আপনি দেখেছেন। তারা যথেষ্ট আত্মতৃপ্তি নিয়ে সেখানে আনন্দের সাথে পাশাপাশি বসছেন এবং আমার কাছে মনে হয়েছে যে চমৎকার একটি পরিবেশ, চমৎকার। যিনি দ্বিতীয় সারিতে, দর্শক সারিতে বসেছিলেন, তিনি আর কেউ নন, আপনারা জানেন যে সারা বিশ্বের অন্যতম একজন আলোচিত ব্যক্তি, আমাদের বাংলাদেশের কৃতি সন্তান জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সদ্য সাবেক আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার, আমাদের দেশের ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। 1.5 বছরের মতো তিনি দেশ পরিচালনা করেছেন। অনেক সমালোচনা আছে, অনেক সময় আমি নিজেও ব্যাপক সমালোচনা করেছি, আমার থেকে বেশি সমালোচনা করেছি বলে মনে হয় না। তবে আমি সমালোচনাটা করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ক্যাবিনেটের। তিনি যাদেরকে নিয়ে আমাদেরকে সেই 17 বছর পর জুলাই যুদ্ধে হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যে বাংলাদেশটি আমরা পেয়েছিলাম, সেই বাংলাদেশের একটি বিশাল প্রত্যাশা নিয়ে জনগণ যাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছিল, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তিনি যেভাবে পরিচালনা করেছেন 1.5 বছর এই দেশটিকে, তার আশপাশে যে লোকগুলো ছিল তারা মানে কি বলবো, সরাসরি অযোগ্য, অথর্ব এবং মানে তাদের কোনো ধরনের অ্যাচিভমেন্ট বলতে কোনো কিছুই দেখাবার মতো কাজ করেনি। ওনার ক্যাবিনেট সদস্যদের কথা বলছি, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছি না। আমি আজকে যে কথাটি বলতে এসেছি সেটি ইন্টারিম সরকারের ব্যর্থতা বা সফলতা দিয়ে নয়, তাদের ব্যর্থতা এবং সফলতা নিয়ে কথা এখনও বলবার আছে। যারা ব্যর্থ হয়েছে, যাদের কারণে আজকে এখনও পর্যন্ত আমরা প্রত্যাশিত বাংলাদেশে যেতে পারিনি, এখনও আমরা সংশয়ে আছি, এই দায় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যারা দায়ী ব্যক্তিরা আছে তাদের অবশ্যই একদিন না একদিন জবাবদিহি করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকের বিষয়টি আমি দেখে অনেক আশান্বিত হয়েছি। এই না হলো প্রধানমন্ত্রী, আমাদের একজন প্রধানমন্ত্রী বর্তমানে রয়েছেন যার বাবা প্রেসিডেন্ট ছিলেন, যার মা বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। এরকম একজন পরিবারের সদস্য এখন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি দীর্ঘদিন নির্যাতিত হয়ে দেশের থেকে দেশ ত্যাগে বাধ্য হয়ে বিদেশে দীর্ঘদিন কাটিয়েছেন এবং সারা সময় জুড়ে তিনি বাংলাদেশের প্রতিটি দিন বাংলাদেশের মানুষের সাথে সম্পৃক্ত ছিলেন, মানে অনলাইনের মাধ্যমে দূর থেকে, এবং সংগঠিত রেখেছিলেন তার বিশাল একটি দলকে, বিএনপিকে আগলে রেখেছিলেন, বিএনপির সকল নেতাকর্মীকে। যে কারণেই তো এত বছর যাওয়া সত্ত্বেও কোনো শক্তি বিএনপিকে সেরকমভাবে ভাঙতে পারেনি। তবে দুর্বল তো ঠিকই ছিল, সবল থাকলে তো আর 24-এর প্রয়োজন হতো না। তারা দুর্বল ছিল বলেই যেখানে আমরা মানুষ ভেবেছিলাম যে বিএনপির নেতৃত্বে হয়তো শেখ হাসিনা সরকারের পতন হবে, সেখানে যুগেরও বেশি শেখ হাসিনা সরকার আপনাদের সবার ভাষায়, আমাদের ভাষায় ফ্যাসিজম কায়েম করেছে। এটি প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির আগাগোড়া ব্যর্থতার বিকল্প আর কোনো কিছুই ভাবার কোনো সুযোগ নেই। বিএনপির কারণেই এটি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। বিতর্ক থাকতে পারে, আমি সেই বিতর্কেও যাচ্ছি না। আমার মূল কারণ হলো আজকের এই ভিডিওর জনাব তারেক রহমান যে জেস্টার দেখিয়েছেন, দ্বিতীয় সারিতে থাকা সাবেক প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি তার পাশে বসিয়েছেন দর্শক সারি থেকে ডেকে।
এটাকেই বলে লিডারশিপ। আমরা এই লিডারশিপের কাছে কোনো ধরনের অভিযোগ দিতে চাই না, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তি এখনও রয়ে গেছে যে তিনি যাদেরকে পাশে নিয়ে তিনি দেশ পরিচালনা করছেন তারা কতটা তার মতো করে তার পেছনে তার ছায়াকে তার পদচিহ্নকে ফলো করে তার পেছন পেছন এগিয়ে যাচ্ছেন, তারা কি আসলে দেশের জন্য কাজ করছেন না, এ নিয়েও অনেক বিস্তর প্রশ্ন আছে, সেগুলোও আজকে বলছি না আমি। হ্যাঁ, টু দ্য পয়েন্টে যে কথাগুলো বলতে চাই, সামনে রাষ্ট্রপতি নির্বাচন। এই রাষ্ট্রপতি নির্বাচনে কে হবে রাষ্ট্রপতি, এবং এই রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রের প্রধান, এক নম্বর ব্যক্তি। প্রধানমন্ত্রী কিন্তু এক নম্বর ব্যক্তি না, রাষ্ট্রের প্রধান হলো এক নম্বর ব্যক্তি হলো রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতি কে হবেন? আমাদের এই ছিন্ন ভিন্ন মানে গন্তব্যহীন দরিদ্র ভঙ্গুর অর্থনীতির এই দেশটাকে কে এগিয়ে নেওয়ার জন্য এক নম্বর মানুষ হয়ে আমাদের সামনে আসবেন, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশ, গত দুদিন আগে একজন বলেছিল, আমাদের দেশ কিন্তু শুধুমাত্র বিএনপি আর জামাত বা আওয়ামী লীগ পরিচালনা করে না রাজনৈতিকভাবে, আমাদের এর বাহিরে বিশাল একটি পরিমণ্ডল রয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডল, যেখানে অনেক মানুষ রয়েছে এবং দেশ রয়েছে, অপশক্তি রয়েছে, যারা এই বাংলাদেশকে তাদের ক্লায়েন্ট কান্ট্রি মনে করে, যে তারা শুধুমাত্র বাংলাদেশের মানুষ কষ্ট করবে এবং যা কিছু অর্জন করবে সেগুলিকে খুব মানে সিম্পলি শোষণ করবার জন্য আন্তর্জাতিক কয়েকটি গ্রুপ সব সময় অ্যাক্টিভলি আমাদের দেশকে টার্গেট করে রেখেছে, এবং তাদেরকে ঠিকমতো পরিচালিত করে হ্যান্ডেল করে তাদেরকে মেনটেন করে ম্যানেজ করে এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুরক্ষিত রাখা এবং সার্বভৌমত্বকে সঠিক পথে রেখে সামনে এগিয়ে যাওয়াটা একটা বিশাল চ্যালেঞ্জ, এতে কোনো সন্দেহ নাই। অনেক ইকুয়েশন আছে প্রিয় বন্ধুরা, এই ইকুয়েশনগুলিকে সামনের সময়ে গণতান্ত্রিক, এখন সবচেয়ে বড় কথা হলো আমাদের পার্শ্ববর্তী যে অপশক্তিটি রয়েছে, যে অপশক্তি আমাদেরকে প্রতিনিয়ত ঠুকরে ঠুকরে খাওয়ার জন্য শকুনের মতো এভাবে চোখ মেলে রয়েছে, কখন এই দেশে একটা সুযোগ পাবে ঠিক ঘাপ করে শকুনের থাবা পড়ে যাবে আমাদের উপরে। অনেক স্বপ্ন প্রত্যাশা নিয়ে 24 হয়েছে। 1971 সালে আমাদের এই দেশকে মুক্ত করেছে আমাদের সেই প্রখ্যাত বিখ্যাত মানুষরা, নিজের জীবনের বিনিময়ে লাখো লাখো মানুষ নিজেদের প্রাণ দিয়ে আমাদের এই মানে ভূখণ্ডটিকে মুক্ত করেছে। কিন্তু আমাদের অর্থনৈতিক মুক্তি, আমাদের ব্যক্তিগত মুক্তি, আমাদের দেশের সার্বভৌমত্বের মুক্তি আমরা পেয়েছি কিনা সে নিয়ে প্রশ্ন বারংবার ওঠে, বলেই কিন্তু 90 হয়েছে, 69 হয়েছে, সেই অনেক কিছু হয়েছে, শেষ পর্যন্ত 24 হয়েছে। এই 24-এ আমরা বাংলাদেশের ইতিহাস করে সারা বিশ্বের ইতিহাসে একটা গণতান্ত্রিক মানে গণতান্ত্রিক নামমাত্র গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে এতগুলি মানুষের প্রাণ দিয়ে শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য পৃথিবীর আর কোথাও এতটা হিংস্র সময় মানুষ দেখেনি। আমাদের বাংলাদেশ উদাহরণ তৈরি করেছে, গণ অভ্যুত্থান তৈরি করেছে, সেই বাংলাদেশটির এখনও পর্যন্ত নড়বড়ে অবস্থা, এখনও পর্যন্ত কোনো কিছুই ঠিক নেই, আমি আপনাদেরকে লিখে দিতে পারবো। কিন্তু এটাকে ঠিক করতে হলে একজন চমৎকার প্রধানমন্ত্রীর পাশে তার গার্ডিয়ান হয়ে একজন শক্তিশালী রাষ্ট্রপতি প্রয়োজন। আমাদের দেশে অনেক মানুষ আছে রাষ্ট্রপতি হবার যোগ্যতা রাখে, কিন্তু এই মুহূর্তে রাষ্ট্রপতি হতে হলে তাকে অবশ্যই আমার দেশের সার্বভৌমত্বকে সমুন্নত রেখে সারা বিশ্বের যারা আন্তর্জাতিক শক্তি রয়েছে তাদেরকে মোকাবেলা করে আমার দেশকে সার্বিক অর্থনৈতিক থেকে শুরু অন্যান্য দিক দিয়ে টেনে সামনে নিয়ে যাবার মতো সেই কলিজাওয়ালা রাষ্ট্রপতি না হলে বড় মুসিবতে পড়ব আমরা। আমাদের অনেক বড় বড় নেতারা রয়েছেন, আমাদের বিএনপিতে বলুন বা অন্যান্য জামাত ইসলামে বলুন, হ্যাঁ বেশ করে, যেহেতু বিএনপি এখন ক্ষমতা, বিএনপিতে অনেক মেধাবী মানুষ রয়েছে যারা রাষ্ট্রপতি হওয়ার যথেষ্ট যোগ্যতা রয়েছে। মানে সবচেয়ে বেশি যদি বলি যে কারো নাম নিতে চাই না, কিন্তু স্ট্যান্ডিং কমিটিতে যারা রয়েছে তারা কিন্তু অনেকেই কিন্তু যোগ্য, এতে কোনো সন্দেহ নাই। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা একমত হবেন, তারা সবাই মেধাবী এবং যার যার জায়গাতে সে যথেষ্ট ত্যাগ
এবং দক্ষতা সব কিছু রয়েছে, কিন্তু বাস্তব একটা প্রশ্ন করি, আন্তর্জাতিক পরিমণ্ডলে ম্যানেজ করে, বিশ্বকে ম্যানেজ করে চালাবার মতো এই দেশটাকে, একটা ভঙ্গুর দেশটাকে, মানে যার যে দেশটিকে ষড়যন্ত্র এইভাবে ঘিরে ধরে আছে, এই অবস্থাতে আন্তর্জাতিক বিশ্বকে ম্যানেজ করে আমাদের মাথা উঁচু করে সার্বভৌমত্বকে টিকিয়ে রেখে সামনে যাওয়ার মতো বা সামনে নিয়ে যাওয়ার মতো আসলে কি সে অভিজ্ঞ সম্পন্ন লোক আছে? আভ্যন্তরীণ একটা বিষয়, আন্তর্জাতিক আরেকটা বিষয়, দুটি বিষয়কে, আভ্যন্তরীণ বিষয়টাকে আমাদের প্রধানমন্ত্রী খুব চমৎকারভাবে নিয়ে নিচ্ছে। আমি বিশ্বাস করি আগামী কয়েক বছরের মধ্যে বিশাল একটি রেভলিউশনারি চেঞ্জেস হবে আমাদের উন্নয়নের ক্ষেত্রে, কোনো সন্দেহ নেই। যেহেতু জনাব তারেক রহমান সেটি ইতিমধ্যে প্রমাণিত করেছেন, সামনেও করবেন, যদি না আভ্যন্তরীণ এই ক্যাওয়াজগুলি না লাগে নিজেদের মধ্যে। কিন্তু আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে শকুনদের চোখের সামনে দাঁড়িয়ে, মানে শিরদাঁড়া করে হয়ে মোকাবেলা করবার মতো সাহসী এবং বিশেষ করে পরিবর্তনের পক্ষের সাহসী একজন সন্তান যদি রাষ্ট্রপতি না হতে পারে, বড় ধরনের খেসারত দিতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি প্রশ্ন রাখছি, যেহেতু জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, তার একটা বিশাল একটা পদচারণা রয়েছে, আন্তর্জাতিক বন্ধুসুলভ শক্তি রয়েছে, তাকে জনাব তারেক রহমানের পাশে রাষ্ট্রপতি হিসেবে রাখবার জন্য যদি সাধারণ মানুষের পক্ষ থেকে এরকম কোনো আশা প্রত্যাশা জাগায় বা দাবি করে, আমি জানি না জনাব তারেক রহমান বা বিএনপির শীর্ষ পর্যায়ের যোগ্য নেতারা কীভাবে এটাকে নেবেন এবং সুযোগ দেবেন জানি না। তবে মানুষ মনে করে, আমিও মনে করি যে এই সময়ে, অন্ততপক্ষে এই সময়টাতে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে যদি নিয়োগ প্রদান করা হয় বা নির্বাচিত করা হয়, তাহলে কি মন্দ হবে? এই প্রশ্নটি আপনাদের কাছে রাখছি। অন্ততপক্ষে এই মুহূর্তে এমন একটি শক্ত হাত আমাদের দেশের সবার মাথার উপরে প্রয়োজন। আপনারা অনেকেই ইন্টারিম সরকারের অনেক সমালোচনা করতে পারেন, আমি অনেক করেছি এবং করব। তবে শর্ত একটাই, যে রাষ্ট্রপতির আশপাশে কয়েকটা আবর্জনা ছিল, যে আবর্জনার কারণে জুলাই তার নিজের সফলতার মুখ দেখতে পারেনি, এদের কখনোই যেন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আশপাশে না দেখা যায়। যদি আশপাশে দেখা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আবারও এই টাইপের, মানে কি বলবো, বাটপাট টাইপের মানুষগুলিকে আবারও সাথে ঘেঁষতে সুযোগ দেয়, তাহলে কিন্তু তিনি বেশি দিন থাকতে পারবেন না। আন্তর্জাতিক বিশ্বকে নিয়ন্ত্রণ করবার জন্য বা ম্যানেজ করবার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প আছে বলে আমার মনে হয় না। তবে এর বাইরে আমি বারবার বলছি, এই বিএনপিতে জনাব ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষ, জনাব প্রফেসর মোশাররফ সাহেবের মতো মানুষ, মঈন খানের মতো মানুষ, আরও অনেকেই আছে, আমি এই মুহূর্তে বেশি নাম বলতে চাই না। তবে এই মানুষগুলি তো বিতর্কের ঊর্ধ্বে, তারা যথেষ্ট যোগ্যতা রাখে। হ্যাঁ, আরও অনেকেই আছে। দর্শক আলোচনা দেখে বুঝতে পেরেছে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে বাংলাদেশের উপকার হবে না কি হবে। তবে জুলাই ইউনূসে অনেক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি জুলাইকে অনেক প্রতারণা করেছেন, তার ক্ষমতা থাকাকালীন তিনি অনেক কিছু করার থাকলেও করেন না, এই কারণে অনেকে তার বিরোধিতা করছে। প্রকৃতপক্ষে আন্তর্জাতিক সমর্থন বা আন্তর্জাতিক অনেক কিছু পাওয়া যাবে তাকে রাষ্ট্রপতি করলে, এটা অনেকে মনে করে, কিন্তু আমি মনে করি না। আন্তর্জাতিক সমর্থক সব কিছুই তো ছিল এই 2 বছর যখন তিনি ক্ষমতায় ছিলেন, কই আমরা তো কিছুই পেলাম না, আমরা রোহিঙ্গাও পেলাম না, তিস্তা চুক্তি সব কিছু ব্যর্থ হয়েছে। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে বাড়তি কী সুবিধা বা পেতে পারি আমরা? প্রিয় দর্শক, তারপরেও আপনার মতো ডক্টর ইউনূস নাকি মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে কে যোগ্য, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।